গুড মর্নিং ফ্রম কন্যাকুমারী। প্রথমেই দুঃখিত আমার গলা ভেঙে যাওয়ার জন্য, ঠান্ডা লেগেছে। যাই হোক, তো কন্যাকুমারীতে আজকে আমাদের দ্বিতীয় দিন, আর আমরা এখন এসেছি বিবেকানন্দ মঠে, যেটা গতকাল আপনারা ব্লগে দেখেছেন। না দেখে থাকলে আপনারা লিঙ্ক আই বাটন ডেসক্রিপশনে পেয়ে যাবেন, দেখে নিতে পারেন। তো আমাদের হোটেলের কাছেই। তো আমরা এখন এখানে এসেছি মূলত ব্রেকফাস্ট করবার জন্য, আর এখানে না খাওয়ার ব্যবস্থা খুব ভালো। তো লাঞ্চ ডিনারও আমাদের এখান থেকেই করার ইচ্ছা আছে। আর তো এখন আমরা ব্রেকফাস্ট শেষ করে আমরা এখন বেরোবো কন্যাকুমারী মন্দির, বিবেকানন্দ রক, এই সমস্ত ঘুরে দেখবার জন্য। আর তার ডিটেলস আমরা এই ব্লগে শেয়ার করব। তো চলুন স্কিপ না করে ব্লগটা দেখতে থাকুন। এখানে বলি, এই বিবেকানন্দ কেন্দ্রটি, যার উল্লেখ আগের ব্লগ থেকে আমরা বারবার করছি বা পরেও করব, এটি কিন্তু রামকৃষ্ণ মিশনের সাথে সরাসরি সম্পর্কযুক্ত নয়। 1972 সালে এর প্রতিষ্ঠা করেন শ্রী একনাথ রানাডে, যিনি ছিলেন স্বামী বিবেকানন্দ এবং গান্ধীজির দর্শনের একজন গুণমুগ্ধকারী। যাই হোক, এখন আমরা বিবেকানন্দ কেন্দ্র থেকে একটি অটো রিজার্ভ করে চলেছি মন্দিরের দিকে, যার ত্যাগ ও তিতিক্ষায় স্থানটির নাম হয়েছে কন্যাকুমারী। ভগবতী, যিনি ছিলেন শিবের উপাসক, শিবের তপস্যারতা ছিলেন বহুকাল। বনাসুর নামে এক শক্তিশালী দানবের হত্যার কারণ হয়েছিলেন তিনি। সেই ভগবতী তপস্যার ফলস্বরূপ নিজ প্রকৃত স্বরূপ সন্ধান পান এবং শিবের শক্তিতে পূর্ণ হয়ে পবিত্র ভগবতী কুমারী আম্মাম রূপে আজও এখানে পূজিতা। স্থানটির সাথে যুক্ত 51 সতীপীঠের পৌরাণিক কাহিনীও। স্বয়ং বিষ্ণুর সুদর্শন চক্রে খণ্ডিত সতীর শরীরের পিঠ এবং শির দ্বারা পড়েছিল এই পবিত্র স্থানটিতে, তাই তা 51 সতীপীঠের এক সতীপীঠ বটে। যাই হোক, মন্দিরের আশেপাশে এরকম অসংখ্য সমুদ্রজাত রকমারি এবং রং বেরঙের জিনিসপত্রের দোকান রয়েছে, দেখতে ভারী সুন্দর দেখাচ্ছে। এখন বাজে 9টা, আর আমরা কন্যাকুমারী মন্দির, যেটা এখানে ফেমাস, সামনে পৌঁছে গেছি। তো এখানে এলে এখানে অবশ্যই আসবেন। আর চলুন সামনে থেকে যেটুকুনি আপনাদের দেখাতে পারি। ভেতরে নিশ্চয়ই অ্যালাউ করবে না, কোনো মন্দিরে এখানে অ্যালাউ না ক্যামেরা। ভগবতী কুমারী আম্মাম মন্দিরে যেহেতু সতীর শির দ্বারা পড়েছিল, তাই স্থানটিকে কুণ্ডলিনী শক্তির আধার হিসাবে বিবেচনা করা হয়। এখানে নবরাত্রি ধুমধামের সাথে পালিত হয়। এইটা হচ্ছে মেন গর্ভগৃহ, আর এখানে লাইন পড়েছে। বেশি লাইন নেই, একটুখানি আছে। আমরা গিয়ে লাইনে দাঁড়াচ্ছি, আশা করি বেশিক্ষণ লাগবে না। আর এই চারিপাশ এটা হচ্ছে লাইন, আর এটা মেন গেট। আমরা এখন লাইনে দাঁড়িয়ে, বেশিক্ষণ লাগবে না, খুব ছোট লাইন। আরেকটা ইনফরমেশন, এখানে ছেলেদের শার্ট পরে অ্যালাউ না, তো আপনাকে খালি গায়ে ভেতরে ঢুকতে হবে। তো কোনো অসুবিধা নেই, বাট একটু অড আর কি। কোথাও এরকম দেখিনি মন্দিরে আগে শার্ট করে ঢুকতে হবে, বাট ঠিক আছে, যেখানে যেটা নিয়ম সেটাকে মানতেই হবে। জাস্ট ইনফরমেশনটা দিয়ে রাখলাম, আপনারা যদি আসেন। আর শর্টস পরে অ্যালাউ যদি করতে হবে, তার কোনো ব্যাপার নেই, কিন্তু খালি গায়ে হতে হবে ছেলেদের, এটা কম্পালসারি। মেয়েদের কোনো অসুবিধা নেই, মেয়েদের চুড়িদার শাড়ি দুটোই চলে। এবার আপনি চুড়িদার পরলে দুপাট্টা নিয়ে আসবেন। প্রবেশদ্বারের মধ্যে দিয়ে ভিতরে প্রবেশ করেই প্রথমে চোখে পড়ল মাতা কন্যাকুমারীর তপস্যারত ফটো। যদিও এটা কিন্তু মূল বিগ্রহ নয়, আর কিছুটা অন্তর রয়েছে এখানে বেশ কিছু দানপত্র। আমরা এই মন্দির দর্শন করে বেরোলাম, এখন বাজে 10:45। মোটামুটি সময় লাগলো। এখানে ফ্রি এর লাইনও আছে আর 20 টাকার দর্শনের লাইন আছে। আমরা 20 টাকার দর্শনের লাইনে ঢুকেছিলাম। ভিড় মোটামুটি ভালোই আছে, আর ভেতরটা একটুখানি ঘুরছি মতন। তো যাদের কস্টোফোবিয়ার প্রবলেম আছে তাদের এই মন্দিরটা অ্যাভয়েড করার আমি অ্যাডভাইস করবো, বিকজ একদম মানে অন্ধকার ঘুরছি মতন জায়গা ভেতরে আর কি। আর এটা নিচে মনে হলো মন্দিরটা, অত উঁচু না, হেডরুম নেই বেশি। তো যাদের কস্টোফোবিয়া তারা অ্যাভয়েড করলেই ভালো।
বাকি এমনি অসুবিধা নেই, এলে দর্শন করতে পারেন। বিবেকানন্দ রকে যাওয়ার জন্য ফেরি লাইনে এসেছি, ওটা ওই মন্দির থেকে একটুখানি মানে পাশেই ওই চত্বরে। তো আমার পেছনে যেরকম দেখছেন এটা হচ্ছে লাইন ফেরি। তো যখন আমাদের নাম্বার আসবে দেন আমরা ফেরি করে বিবেকানন্দ রকে যাব, সাথে আপনাদেরকেও নিয়ে যাব, দেখতে থাকুন। এটা দেখুন লাইন, আমরা এদিক দিয়ে এলাম, এই লাইনটা দিয়ে লেফটের, দেন এদিক দিয়ে যাচ্ছি এখন, গিয়ে এই ঘুরে বেশ বড়ই লাইন পড়েছে দেখছি। আর 75 টাকা লেখা রয়েছে টিকিট আপ ডাউন। দেখা যাক ওখানে পৌঁছে আপনাদেরকে ফাইনালটা বলতে পারবো। আমরা টিকিট কেটে ঢুকে গেছি, এখানে 75 টাকা পার পার্সন নিল টিকিট। এখান থেকে বিবেকানন্দ নিয়ে যাবে, বিবেকানন্দ রক এবং রিটার্ন দুটো মিলিয়ে 75 টাকা। এখন আমরা জেটির দিকেই যাচ্ছি, স্টিল কিউয়ে আছি, গিয়ে জেটিতে গিয়ে মানে আর কি নৌকা বা বোট যা আছে ওটায় উঠবো, উঠে যাব। তো চলো। যেহেতু এখানে বেশ বড় লাইন পড়ে ফেরির জন্য, তাই এখানে বসার ব্যবস্থাও রয়েছে। তবে বেশ কিছু পর্যটকের হঠকারী সিদ্ধান্তে একটু অবাকই হচ্ছি। বসার জায়গায় জুতো পরে উঠে পড়ছে তারা। আমাদের মতো পর্যটকদের বোধহয় আরেকটু সচেতন আর দায়িত্ববান হওয়া উচিত। এরকমই মনে হয় কোনো নৌকা করে আমরা যাব। আমরা চলে এসেছি একদম জেটির সাইডে, এ দেখুন লাইন এখনো চলছে, এক্ষুনি আশা করে উঠবো, বেশিক্ষণ আর লাগবে না। আর ওই দেখুন একটা দূরে নৌকা যাচ্ছে, আর এখান থেকে দেখা যাচ্ছে মঠটা, বিবেকানন্দ রকটাই দেখুন একটা নৌকা যাচ্ছে, আর এইটাই হচ্ছে বিবেকানন্দ রক। আমরা এখানেই যাচ্ছি। বিবেকানন্দ রকের পাশে এটি তামিল কবি তিরুভাল্লুবর বা ভাল্লুবরের মর্মর মূর্তি, যা দৈর্ঘ্যে প্রায় 41 মিটার বা 133 ফিট। এখানে লঞ্চে ওঠার আগে লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক। আমরাও তাই লাইফ জ্যাকেট নিয়ে তড়িঘড়ি লঞ্চের দিকে দৌড় লাগালাম। ওই যে ভালো একটা জানালার ধারে সিট পেতে হবে তো। একটু গুতোগুতি করে জায়গা দখল করে বসে তো গেছি, তবে লঞ্চের দুলুনি এখানে মারাত্মক। একটু ভয় যে লাগছে না সেটা বললে মিথ্যা ভাষণ হয়। তবে তাতে কি, একটা থ্রিলিং ব্যাপার আছে বটে। দেখে মনে হচ্ছে এই তো একটুখানি দূরত্ব, তবে এখানে জলের গভীরতা বেশ ভালোই মনে হলো। জলের ঢেউও মারাত্মক রকমের বেশি। লঞ্চের অভিমুখ ঠিক রাখতে লঞ্চটিকে বেশ ভালোই বেগ পেতে হচ্ছে। তবে মূল ভূখণ্ড থেকে বিবেকানন্দ রকে পৌঁছতে আমাদের সময় লাগলো মিনিট 5 মতো। যাই হোক, আমাদের অ্যাডভেঞ্চার শুরু হতেই শেষ হয়ে গেল। এখন আমরা নেমে পড়ছি বিবেকানন্দ রকে। এটা যাওয়ার লাইন, যারা যাবে আবার এদিক দিয়েই নেমে যাবে। আর আমরা এই জাস্ট পৌঁছালাম, আমরা এখন পড়ে যাব। এই তো চলুন আমরা আস্তে আস্তে উপরে উঠি। এটা অফিস, এই দেশ 30 টাকার এখানে টিকিট আছে। আমরা 30 টাকার টিকিট কেটে এই এখন এদিক দিয়ে উপরে যাচ্ছি, আর এইখান অবধি যাবো আমরা। তো চলো, খুব হাওয়া এখানে, খুব সুন্দর চারিদিকে সমুদ্র, আর ওয়েদারটাও আজকে লাকিলি খুব ভালো, রোদ নেই, তাই খুব ভালোই লাগছে। দেখুন চারিদিকে। আমরা জুতো রেখে এগিয়ে এলাম, আর এবারে ওপরে উঠছি। এই দেখুন এখান থেকে ভিউ দারুণ। এখানে কোষ্টি পাথরে নির্মিত মন্দিরটি কন্যাকুমারী মন্দির। তবে এখানে কিন্তু দেবী কন্যাকুমারীর কোনো বিগ্রহ নেই। এখানে রয়েছে কন্যাকুমারী মাতার পাদুকার চিহ্ন, কারণ এখানে দাঁড়িয়েই মনে করা হয় তিনি তপস্যারতা ছিলেন।
আপাতত আমরা সিঁড়ি দিয়ে উঠছি বিবেকানন্দ মন্দিরে। আজ ওয়েদার ভীষণই মনোরম, তাই হয়তো এই সিঁড়ি খালি পায়ে উঠতে খুব একটা আমাদের অসুবিধা হচ্ছে না। তবে সাধারণত রোদ্দুরের সময় এখানটা বেশ ভালোই গরম হয়ে যায়, তাই সিঁড়ির মাঝে এরকম সাদা রং করে রাখা আছে। সিঁড়ি দিয়ে উঠে মন্দির প্রাঙ্গণ থেকে চারিদিকটা দেখার লোভ আর সামলাতে পারলাম না। এক কথায় মন্দিরটি অপূর্ব, অভূতপূর্ব। এই বিবেকানন্দ রকের মন্দিরটি 1972-এ শ্রী একনাথ রানাডের তত্ত্বাবধানে নির্মিত হয়। আমরা এই মোটের ভেতর থেকে দেখে বেরোলাম আর জাস্ট একটু দাঁড়িয়ে পড়েছি বেরিয়ে ভিউ এর জন্য। কি দুর্ধর্ষ ভিউ দেখুন, মানে সত্যি এরকম ভিউ যতক্ষণ দেখবো ততই কম মনে হয়। এই ভিউয়েরটা নিয়ে বারবার আমাদের সমুদ্রে ছুটে আসা। এটা মন্দিরের ব্যাক সাইড। মন্দিরের ভিতরে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, জগৎজননী মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের মূর্তি রয়েছে। তাহলে সাইনি কেমন লাগছে তোমার? দুর্দান্ত লাগছে। মানে প্রথমত তো ভারত মহাসাগরের ওপর দিয়ে আমরা ভেসে এলাম এই রকটা পর্যন্ত, দারুণ ভালো অভিজ্ঞতা। তারপর এখানে মন্দিরে এসে যে মানে ট্রাঙ্কুইলিটি চরমভাবে অনুভব করতে গেলে এই মন্দিরে একবার অবশ্যই আসা উচিত। মেডিটেটিভ স্টেটেই চলে যাওয়া যায় এখানে। তারপরে আমরা এখন মন্দিরটা ঘুরে মন্দিরের ব্যাক সাইডে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে সমুদ্রের তো একে হয়তো আপনারা শুনতেও পারছেন সমুদ্রের গর্জন, আর আমরা যে দারুণভাবে সমুদ্রের হাওয়া, সব মিলে আমাদের দুর্দান্ত অভিজ্ঞতা আজকে। বাই দ্য ওয়ে এখানে কিন্তু তিনটে সমুদ্রের মিলন হয়েছে, মিলনস্থল, মানে বঙ্গোপসাগর, আরব সাগর আর ভারত মহাসাগর। এর আগে আমরা আন্দামান সিরিজে বঙ্গোপসাগরের ওপর দিয়ে জার্নি করেছি, হয়তো দেখেছেন, কিন্তু এইবারে ফার্স্ট টাইম আমরা ভারত মহাসাগরের ওপর দিয়ে গেলাম। রামেশ্বরমে আমরা দুটো সি একসঙ্গে দেখেছিলাম, বঙ্গোপসাগর আর ভারত মহাসাগর। এখানে তিনটে সির মিলন, মেবি বুঝতেও পারবেন। এখানে নীল একটা আছে রয়্যাল ব্লু কালারের, একটা একটু মাটি গ্রিন, আর একটা যে টার্কোয়াইজ গ্রিন, এই তিনটে সমুদ্রের মিলন। বোঝা যাচ্ছে দূর থেকে সমুদ্রের জলের কালার আলাদা, তিন রকমের, তো বোঝা যাচ্ছে। আর হাওয়া তো এখানে অসাধারণ, মানে এত হাওয়া দিচ্ছে আপনারা হয়তো বুঝতে পারছেন আমাদের জামা প্যান্ট যেভাবে উঠছে, চুল পুরো উঠছে। আর আমি বলবো খুব লাকি আমরা যে ওয়েদারটা এখানে খুব ভালো পেয়েছি, বিকজ এক ফোঁটা রোদ নেই, ঠিক আছে, এত ভালো ওয়েদার পেয়েছি। আমরা এখানে থাকতে পারছি বিকজ আমরা খালি পায়ে রয়েছি এখানে। প্রচণ্ড রোদ হলে এখানে এক ফোঁটা ছায়া নেই কোথাও, বিকজ এটা সমুদ্রের মাঝখানে একটা রকের ওপরে আর কি আমরা, তো রোদ হলে খুব কষ্ট হতো। তো আপনারা আসলে চেষ্টা করবেন এরকম দিন দেখে আসতে যদি পসিবল হয়, না হলে অন্তত ছাতা বা টুপি ক্যারি করবেন। আমরা কিন্তু ছাতাও ক্যারি করছি সাথে, লাগেনি সেটা আলাদা বিষয়, বাট আমরা টুপি ছাতা দুটোই ক্যারি করছি সাথে। আর সাথে জলের বোতল আনবেন, কারণ হ্যাঁ জল পাওয়া যাচ্ছে না, পাওয়া যায় না। আর হ্যাঁ, যদি প্লাস্টিক বোতল নেন তো আমি বলবো শেষ হয়ে গেলে সেটা প্লিজ ক্যারি করে আপনি ভূখণ্ডে নিয়ে গিয়ে ফেলবেন, এখানটা প্লিজ ফেলবেন না, কারণ এটা আমাদের দায়িত্ব এগুলোকে পরিষ্কার রাখা। আমরা এখন নেমে যাচ্ছি মানে মন্দির থেকে নিচে নামছি। এই যে স্টেজটা দেখছেন এখানে কিছুক্ষণ দাঁড়াবো। স্থানটি এতটাই হৃদয়গ্রাহী যে কিছুক্ষণ অতিবাহিত করে যেতেই মন চায়। চারিদিক থেকে তিন সমুদ্রের মিলনস্থলকে দেখব, উপভোগ করব, এটাই এর মূল কারণ। দেখুন এই যে স্থানটি, এটি মেডিটেশন হল। ভিতরে বেশ কিছুক্ষণ অতিবাহিত করলাম আমরা। এক নিরবিচ্ছিন্ন নিস্তব্ধতার মধ্যে নিরন্তর ওম ধ্বনির মাধ্যমে স্থানটি আলাদা রকমের ধনাত্মকপূর্ণ। একবার প্রবেশ করলে বেরিয়ে আসতে সহজে মন চায় না। মেডিটেশন হল থেকে বেরিয়ে এলেই বেশ কিছু বুক স্টল রয়েছে, মূলত ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, জগৎজননী মা ও স্বামীজির জীবনীমূলক। এখানে টয়লেটেরও ব্যবস্থা আছে দেখছি, জেন্টস লেডিস দুজনের, তো আপনাদের এলে কোনো অসুবিধা হবে না। আপনারা এখানে যতক্ষণ ইচ্ছা বসতে পারেন, কোনো অসুবিধা নেই। মানে অবভিয়াসলি 5টার পরে এটা বন্ধ হয়ে যায়, বিকজ এটা এগেন বর্ডার এরিয়া অ্যান্ড কোস্টাল বর্ডার গার্ড রয়েছে এখানে, অ্যান্ড দেন তো রাত্রিরে এটা ওপেন তো থাকবে না, বাট আমার মনে হয় 5টা অবধি সাফিসিয়েন্ট টাইম।
আমরা তো সকাল সকাল চলে এসেছি, তো আমাদের কাছে অনেক টাইম আছে, আমরা এখানে অনেকক্ষণ বসতে পারি। এই মন্দিরে স্বামী বিবেকানন্দ নির্মিত রামকৃষ্ণ মিশনের লোগো দেখতে পাওয়া যায় না। রামকৃষ্ণ মিশনের সঙ্গে সংযুক্ত না হলেও এটির আকৃতির সঙ্গে বেলুড় মঠের সাদৃশ্য রয়েছে, যার আর্কিটেকচারে সর্বধর্মের উপাসনা কক্ষের সমন্বয় পরিলক্ষিত হয়। এই রকের এই অংশ থেকে কবি তিরুভাল্লুবরের মূর্তিটি আরও স্পষ্ট, তবে ওই রকে আপাতত যাওয়া যাচ্ছে না। তামিল কবি ও দার্শনিক তিরুভাল্লুবরের উল্লেখ্য অবদান তিরুকুল্লারের সৃষ্টি। ধর্ম, ন্যায়পরায়ণতা এবং নৈতিকতার উপরে ভিত্তি করেই এটি রচিত। আমরা এখন যাচ্ছি কন্যাকুমারী মন্দিরের দিকে। কথিত আছে এখানে দাঁড়িয়ে ভগবতী কন্যাকুমারী ভগবান শিবের তপস্যা করেছিলেন। এখানে সেই ভগবতী মাতা কন্যাকুমারীর তপস্যারত অবস্থায় পায়ের চিহ্ন রয়েছে। এই স্থানটিকে তাই অত্যন্ত পবিত্র বলে মানা হয়। সব মন্দিরের মতো এখানে ভিতরে ফটো তোলা নিষিদ্ধ, তাই সবটা শেয়ার করতে পারলাম না ঠিকই, তবে কন্যাকুমারী এলে এই মন্দিরটিতে অবশ্যই আসবেন, খুবই ভালো লাগবে। এটা হচ্ছে রাইট সাইড মন্দিরের। এবার আমরা ব্যাক করছি, বিকজ অনেকক্ষণ হয়ে গেছে এখানে, আর এখন বাজে 12:30, তো খিদেও পেয়ে গেছে। এবার আমরা ব্যাক করছি, নৌকা দাঁড়িয়েই রয়েছে, জানি না এটাই হবে কিনা, দেখা যাক। ব্যাক করে গিয়ে কিছু খেয়ে ফেয়ে নেবো, খিদে পেয়ে গেছে, লাঞ্চ করতে হবে। পুনরায় লাইফ জ্যাকেট কালেক্ট করে আমরা ফেরিতে ওঠার বন্দোবস্ত করছি। বিবেকানন্দ রককে এবারের মতো বিদায় জানিয়ে ফিরব ভারতের মূল ভূখণ্ডে, তবে মনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি নিয়ে ফিরছি। আর আমরা বসেছি জানলার ধারে। কি সানি, কেমন লাগলো? হ্যাঁ, খুব ভালো লাগলো। এবারে ব্যাক করা যাক। হ্যাঁ, আর তাছাড়া আমাদের লাঞ্চের খিদে পেয়ে গেছে। খিদে পেয়ে গেছে, ওটা আমি বললাম একটু। পর্যটক পূর্ণ হতেই আমাদের ফেরি বিবেকানন্দ রক ছাড়ল। ক্রমশ এগিয়ে চলেছি ভারতের মূল ভূখণ্ডের দিকে। তবে মনে মনে এটাই ভাবছি, রকটি কেবল আধ্যাত্মিক বা পৌরাণিকভাবে গুরুত্ব বহনকারী তাই নয়, ভৌগোলিকভাবেও যথেষ্ট গুরুত্বপূর্ণ। 3 সমুদ্রের মিলনস্থলে এমনইভাবে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে যুগ থেকে যুগান্তরে। সত্যি ভারতবর্ষের বুকে এমন কত না আশ্চর্য রয়েছে, উত্তর থেকে দক্ষিণে, পূর্ব থেকে পশ্চিমে, এক এক স্থানে এর এক এক সৌন্দর্য। যতই বলি মনে হয় কম পড়ে যায়। ওই যে দূরে সমুদ্র পাড়ে চার্চটি দেখতে পাওয়া যাচ্ছে,
ওইটি আওয়ার লেডি অফ র্যানসাম চার্চ। গথিক রেনেসাঁ স্থাপত্য শৈলীতে নির্মিত চার্চটি কন্যাকুমারীর উল্লেখ্য চার্চ। যথেষ্ট প্রাচীন এই চার্চটি অনিন্দ্য সুন্দর বলাই যেতে পারে। আমরা আবার সন্ধেবেলা চলে এসেছি এখানেই। আমরা দুপুরে এটা দেখে ব্যাক করে গেছিলাম। আমরা এখান থেকে ব্যাক করি প্রথমে বিবেকানন্দ মঠে বা আশ্রম, বিকজ ওখানে খাওয়া দাওয়াটা খুব ভালো আর সত্যিই ভালো ছিল। ওখানে 110 টাকা নেয় থালি। আমি আর তাড়াহুড়োয় প্রচুর ভিড় ছিল দেখাতে পারিনি, বাট খুব ভালো থালি। আপনি বাঙালি খাবার পেয়ে যাবেন, তামিল অপশানও রয়েছে, বাট আপনি রসম না নিয়ে ডাল নিতে পারেন। এই প্রথম সাউথ ইন্ডিয়া ট্রিপে দেখলাম ডাল অ্যাভেলেবেল আছে, তো আমরা ওখানেই গিয়ে খেয়েছিলাম। এখান থেকে 100 টাকা নিল যেতে, আবার আসতেও তাই নিয়েছিল। খেয়ে দিয়ে তারপর আমরা একটু রেস্ট নিলাম, দুপুরবেলা প্রচুর রোদ ছিল। দেন আবার আমরা সন্ধ্যেবেলা ওই একই স্পটে চলে এসেছি, বিবেকানন্দ রকের সামনে বসে রয়েছি। আর এই বিবেকানন্দ রকটাকে এইবার থেকেও দেখতে না এত ভালো লাগছে, মনে হচ্ছে জায়গাটা ছেড়ে যাবো না। একে তো সমুদ্রের গর্জন আর সমুদ্রের ঠান্ডা হাওয়া, আর সাথে অপোজিটের এখনো পর্যন্ত লাইটটা জ্বলেনি। আমরা লাস্ট গত রাত দিনে যখন এই সন্ধ্যেবেলা এখানে এই মানে আমরা অন্য অবশ্যই পিছিয়ে এসেছিলাম, ওই বিচটা থেকে দেখা যাচ্ছিল, কিন্তু তখন লাইটটা অলরেডি চলে গেছিল। এখনো মেবি লাইট জ্বলে যাবে, একটু ওয়েট করব আমরা। হ্যাঁ, সূর্য এখনো আছে, রয়েছে হালকা, তো তাই জন্য বোধহয় লাইটটা এখনো হয়নি। লাইটটা যখন দিয়ে দেয় না ওই পারের বিবেকানন্দ রককে এত সুন্দর লাগে, সেই জন্যই মানে ওই দৃশ্যের টানেই আবার আমরা এখানে এসে বসেছি আজকে। সানসেটও এনজয় হয়ে যাচ্ছে, প্লাস লাস্ট দর্শন করে নিচ্ছি। কালকে আমাদের ট্রেন আছে বাই দ্য ওয়ে। আজকে আমাদের সাউথ ইন্ডিয়া মানে দক্ষিণ ভারত মন্দির দর্শন সিরিজের শেষ দিন বলতে পারেন, কারণ আগামীকাল আমরা ট্রেনে উঠছি। তো আজকে আর এখান থেকে ওটা ডাইরেক্ট ট্রেন, নাগেরকয়েল থেকে ট্রেন আছে, কন্যাকুমারিকা থেকে আমরা পাইনি। রোববার দুটোই ট্রেন আছে, খালি শনি আর রবি। রবিবারেরটা নাগেরকয়েল থেকে, শনিবারেরটা কন্যাকুমারিকা স্টেশন থেকে। কন্যাকুমারিকা স্টেশন এখানে কাছেই, বাট যেহেতু আমরা রোববারে যাচ্ছি আর রোববারের ট্রেন নাগেরকয়েল, তো আমরা নাগেরকয়েল থেকে ধরবো। ওটা এখান থেকে আধ ঘন্টার রাস্তা। কালকে ওটার ব্লগ আমরা করব, আপনারা যাতে পুরোটা ওটারও ইনফরমেশন পেয়ে যান। আর আজকে আমরা আপাতত সানসেট এনজয় করছি, সাথে আপনারাও আছেন ভার্চুয়ালি। আমি দেখাচ্ছি ওইদিকে আপনাদেরকে আমরা কোন ভিউ দেখতে পাচ্ছি সামনে আর কি। এই আমরা একদম সমুদ্রের এই পাড়ে বসে, হ্যাঁ খুব সুন্দর লাগছে সমুদ্রের গর্জন আর ঠান্ডা ঠান্ডা হাওয়া এনজয় করছি। ওই পাড়ে একটা নৌকা যাচ্ছে, এটা লাস্ট নৌকা বিবেকানন্দ রক থেকে আনার জন্য, বিকজ এটা কোস্টাল এরিয়া, তো বন্ধ হয়ে যায় এটা ইভিনিংয়ে। হ্যাঁ, 4টেই ওখানে ইন হওয়াটা বন্ধ হয়ে যায়, তো ওটা লাস্ট। আর এটা রিটার্ন হচ্ছে লাস্ট নৌকা। যেহেতু এটা একটু প্রবলেম হচ্ছে, ওই জন্য অনেকক্ষণ ধরে স্ট্রাগল করছে পাড়ে আসতে। এনিওয়ে, আর পেছনে দেখতেই পাচ্ছেন বিবেকানন্দ রক, আর এই সাইডে কবি স্ট্যাচু। তো এই আজকের আমাদের ভিউ, এই হচ্ছে বিবেকানন্দ রক। আমি একটু জুম করেছি, এই দেখুন। একটু পরে লাইট জ্বলে যাবে, তখন দেখতে আরও ভালো লাগে। তো তখন তো আর ওখানে যাওয়া যায় না, সন্ধ্যের পরে ওখানে যায় না, বাট এটাই ক্লোজেস্ট পয়েন্ট যেখান থেকে দেখা যায় আর কি। ভালো, আশা করি আপনাদেরও ভালো লাগছে। আর এখানে যেখানে আমরা বসে রয়েছি, আজকের ভ্লগটি আপনাদের কেমন লাগছে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে ভিডিও দিলেই তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আমরা এখন এই মার্কেট এরিয়া একটু ঘুরে বেড়াবো, একটু জিনিস দেখবো। আর তুমি সাইনি আর কিছু নেবে নাকি? মার্কেটিং করবে?
হ্যাঁ মামা, তো দোকানপাট দেখলেই মনে হয় কিছু না কিছু একটা মার্কেটিং এ না নেই। তো চলুন দেখি কি কি ভালো ভালো এখানে পাওয়া যায়। কন্যাকুমারী মন্দির সংলগ্ন মার্কেট চত্বর সর্বাধিক এই শঙ্খ ঝিনুকের তৈরি জিনিসপত্রের দোকানে পূর্ণ। ঘর সাজানোর এই সরঞ্জামগুলো দেখতেও বেশ সুন্দর আর দামও এখানে বেশ রিজনেবল। অন্তত পুরী বা দীঘার তুলনায় বেশ ন্যায্য বলেই আমার মনে হলো। আর রয়েছে নকল মুক্ত রং বেরঙের মালাও, নানান রকম ড্রেসের সাথে ম্যাচিং করে পরার জন্য পারফেক্ট। 100 থেকে 150-এর মধ্যে 3 থেকে 4টি পুঁথির মালা এখানে পাওয়া যাচ্ছে। এবার আমরা ঢুকে পড়েছি একটি মশলার দোকানে। দক্ষিণ ভারতে কিছু কিছু অংশে শুনেছি মশলা বেশ সস্তা, তাই একটু যাচাই করতে আসা। দারচিনি, লবঙ্গ, এলাচ থেকে জয়িত্রী, জায়ফল, স্টার এরিস কিছুই বাদ নেই। তবে প্রতিটি নানা রকম ভাবে পাওয়া যাচ্ছে। কোনোটা রয়েছে প্যাকেট করা, কিছু রয়েছে লুজেরও আবার নানা রকম প্রকারভেদ রয়েছে। সস্তার রয়েছে, আবার রয়েছে গুণগত মানে যথেষ্ট ভালো তেমনও। মোটের ওপর দেখতে ঢুকেছিলাম দোকানটাতে ঠিকই, তবে দামপত্র বিচার বিবেচনা করে আমরা সাংসারিক ব্যবহার্য সামগ্রী বেশ কিছু কিনেও নিলাম। এই দেখুন, এটা এখানে সাবান। মোড়কটা বেশ সুন্দর আর উপকরণও প্রাকৃতিক। কোনোটাতে রয়েছে কেশরের প্রাধান্য, কোনোটাতে আবার অ্যালোভেরার। আমরাও বেশ কটা কিনে নিলাম। এই যে প্লাস্টিক বোতলগুলো, যেগুলো আমরা হাতে তুলে ঘুরিয়ে ফিরিয়ে পর্যবেক্ষণ করে চলেছি, এটি হার্বাল একটি মিশ্রণ, বলা ভালো হেয়ার কেয়ার প্রোডাক্ট, যেটা নারকেল তেল, সর্ষের তেল বা অলিভ অয়েলের সাথে মিশিয়ে মাথায় লাগানো যেতে পারে। এক একটি প্লাস্টিক বোতলের দাম এখানে 50 টাকা করে। মশলার দোকান থেকে বেরিয়ে আমরা পুরো মার্কেট চত্বরটা একটু ঘুরে দেখছি। সামনেই কন্যাকুমারী মায়ের মন্দির, তবে এখানে সব রকম দোকানই এখন চোখে পড়ছে। জামা কাপড়, দক্ষিণ ভারতীয় সিল্ক শাড়ি থেকে শুরু করে পিতলের সামগ্রী, রয়েছে হাল ফ্যাশনের ট্যাটু পার্লারও, কোনোটাই বাদ পড়েনি। আর এই মার্কেটের সাধারণ কিছু হোটেল থেকে 5 তারা হোটেল সবই রয়েছে। মোটের উপরে যা বুঝলাম, বুকিং না করে এলেও কন্যাকুমারীতে থাকার কোনো অসুবিধা হবে না। ঘুরতে ঘুরতে পৌঁছে গেছি এমন একটা দোকানে, যেখানে কাঠের ফ্রেমের দেওয়াল ঘড়ি থেকে রান্নার সরঞ্জাম সবই রয়েছে। এই দোকানটিতে রয়েছে সমুদ্রজাত দ্রব্য থেকে তৈরি প্রসাধনী সামগ্রী, মেয়েদের ব্যবহার্য সব জিনিসপত্র ছাড়াও রয়েছে শঙ্খের কালেকশন। এছাড়াও রয়েছে মেয়েদের শাঁখারও কালেকশন।
হোটেল সারাভানার দেখা পেলাম কন্যাকুমারী মন্দির সংলগ্ন মার্কেট চত্বরটিতে। এই শাড়ির দোকানটিতে বিভিন্ন মানের বিভিন্ন দামের সিল্কের শাড়ি অ্যাভেলেবেল রয়েছে। এখানে খুব সুন্দর সুন্দর কাঠের জিনিস বিক্রি হচ্ছে। দেখুন এই হাতিটা কি অপূর্ব, দেখুন পুরো কাঠের, প্রাইসও লেখা রয়েছে 8,000 টাকা। এত সুন্দর করেছে দেখুন, পুরো কাঠের। এই দোকানটির শোকেসে সম্পূর্ণ কাঠের তৈরি গণেশের মূর্তি, কৃষ্ণ মূর্তি সত্যিই অবাক করার মতো সুন্দর। সাথে রয়েছে অসাধারণ একটি সুন্দর অশোক স্তম্ভ, যার সূক্ষ্ম কাজ সত্যি মোহিত করে। যাই হোক, নেওয়ার ইচ্ছা থাকলেও নেওয়া গেল না, দাম যথেষ্ট বেশি। এবার আমরা দোকানের ভিতরে যাচ্ছি। জিনিসপত্রগুলো তো বেশ নজর কাড়া, তাই হাতছানি উপেক্ষা করতে না পেরে ঢুকে পড়লাম। এই যে এখানে বেশ কিছু ছোট মাপের কাঠের মূর্তি রয়েছে, যেগুলোর কারুকার্য যথেষ্টই সুন্দর আর দামটা অনেকটা নেওয়ার মতনই। তাই এখানে একটি সিদ্ধিদাতাকে ঘরে নিয়ে যাওয়ার ইচ্ছা মনে মনে একরকম করেই ফেলেছি। এটা সব বিভিন্ন প্রদীপ, এখানে এই স্টাইলের প্রদীপ পাওয়া যায়। এরকম একটা নেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কিরকম কি চাই। দেখুন এই প্রদীপগুলো আমাদের ওখানে পাওয়া যায় না, পিওর পিতলের আর কি সুন্দর স্ট্যান্ডের ওপরে। খুব সুন্দর সুন্দর জিনিস আছে এখানে। দেখুন এগুলো সব কাঠের। আমার তো খুব ভালো লাগলো, ইউনিক আর কি। দেখুন বেশ সুন্দর সুন্দর ডিজাইনের কানের দুলের কালেকশনও রয়েছে দোকানটিতে। দামও এখানে যথেষ্ট ঠিকঠাকই লাগছে। শঙ্করগুলো দেখো, দোকানটিতে বেশ সুন্দর সুন্দর আকুপ্রেশার ইকুইপমেন্টসও রয়েছে বিভিন্ন সাইজের। তবে আমাদের বাড়িতে যেহেতু আছে, আমরা আর দরদাম করে নেওয়ার চেষ্টা করিনি। চোখে পড়ল সুন্দর কাঠের বাক্স, অপূর্ব সূক্ষ্ম কাজের। দোকানদারের কথায় যা বুঝলাম, এগুলো জুয়েলারি স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়। এছাড়াও রয়েছে মশলাদানি, যা রয়েছে বিভিন্ন সাইজের এবং বিভিন্ন শেপের। আর একটা জিনিস, এখানে প্রায় প্রতিটি দোকানেই কাঠের ফ্রেমের ঘড়ি বিক্রি হচ্ছে, যার কালেকশন এখানে দুর্দান্ত। কুকড আইটেম রাখার জন্য দেখুন এগুলো বাউল, কি সুন্দর সুন্দর কাঠের। বাট হাউ টু ওয়াশ দিস? উই ক্যানট ওয়াশ ইন ওয়াটার না? With water you can wash. ও ও ওকে ওকে, উইথ ওয়াটার অলসো, মানে জল দিয়ে এগুলো ধুতে পারা যাবে। খুব সুন্দর আর কি। স্টারফিশ পুরো শঙ্খে ভর্তি এখানে। বেশ অনেকক্ষণ ধরেই কন্যাকুমারী মার্কেট সফর চললো আমাদের। বেশ অনেক কিছু জিনিস দেখলাম আর বেশ ভালো লাগার জিনিস কিছু কিনেও নিলাম। তবে ঘড়ির কাঁটায় এখন রাত 8টা হয়েছে, তাই এবার হোটেলে ফেরার পরিকল্পনা করছি আমরা। আমাদের দক্ষিণ ভারত মন্দির দর্শন সিরিজটি আপনাদের কেমন লাগলো জানাবেন। আর সমস্ত ব্লগগুলো না দেখে থাকলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন।
দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো ব্লগে। ততক্ষণ খুব ভালো থাকুন আর ঘুরুন সতর্কভাবে।